মীরার আগে থেকে একজন বয়ফ্রেন্ড থাকলেও দীনেশ তাকে মনে মনে অনেক ভালোবাসতো, কিন্তু কখনো মুখ ফুটে সে তাকে তার মনের কথা বলার সাহস পায়নি। তবে ভাগ্যের এক অদ্ভুত খেলায় হঠাৎ দুর্ঘটনায় মীরা তার অতীতের সবকিছু একদিনের জন্য ভুলে যায়, আর তখনই দীনেশ সুযোগ পায় নিজের ভালোবাসা প্রকাশ করার। তবে তা তো ছিল মাত্র 24 ঘন্টার জন্য। এরপর কি সত্যিই মীরা তাকে ভুলে যাবে? দীনেশ কি আর কখনোই তার ভালোবাসাকে নিজের করে পাবে না? কি হবে এই একদিনের ভালোবাসার শেষ পরিণতি? সেটাই দেখবো আজকের এই মন ছুঁয়ে যাওয়া ইমোশনাল লাভ স্টোরি একদিনে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের দীনেশ নামের একটা ছেলেকে দেখানো হয়, যে আমাদের বলছিল সব সময় তো কোনো মুভির শুরুতে হিরোকে দেখানো হয় যারা স্লো মোশনে আসে, আর তাদের অনেক প্রাধান্যও দেওয়া হয়। মানুষ হিরোর এন্ট্রির জন্য সব সময় বসে থাকে, কিন্তু আসল জীবনে এমন কিছুই হয় না। আসল জীবনে মানুষ এতটাই সাধারণ যে সে যে কোনো পরিস্থিতিতে একদম একা হয়ে যেতে পারে। কিন্তু কিছু মানুষ এমন থাকে যাদের কাছে সুপার পাওয়ার থাকে, কারো কাছে কোনো গ্যাজেট থাকে, আবার কারো কাছে অসাধারণ কিছু ট্যালেন্ট। আমার মধ্যেও একটা ট্যালেন্ট আছে, সেটা হলো আমাকে যখনই কোনো মানুষ দেখে সে এক নিমিষেই আমাকে ভুলে যায়। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দীনেশ তার অফিসে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয় আর জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। দীনেশ মনে মনে বলতে থাকে, আমি 2 বছর 4 মাস ধরেই অফিসে কাজ করছি, আর এতগুলো দিন ধরে আমি ওনার সামনে গেট দিয়ে আসা যাওয়া করি, কিন্তু উনি সবসময় আমার চেহারা ভুলে যান। তবে আমার সামনের মানুষগুলো তো অন্ধ নয়, তার মানে কি আমি ইনভিজিবল? মানুষ কেন যেন আমাকে দেখেই না। ব্যাপারটা খুবই অদ্ভুত। আমরা জানতে পারি দীনেশ একটা আইটি কোম্পানিতে কাজ করে। যাক, এরপরই আমাদের অফিসের একজন এমপ্লয়িকে দেখানো হয়, যে দীনেশকে এসে বলে 3 সপ্তাহ ধরে তার কম্পিউটার খুব স্লো চলছে, তাই দীনেশ যেন কিছু একটা করে সেটা ঠিক করে দেয়, নাহলে তার কাজ করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তখনই দেখা যায় সেখানে দীনেশের টিম লিডার স্যাম চলে আসে। সে এসেই সেই মেয়েটার পক্ষ নিয়ে দীনেশকে অনেক কথা শোনায়, কিন্তু তখনই দীনেশ বলে আসলে ওনার কম্পিউটারে অনেক বেশি ভিডিও জমে গেছে, যার কারণে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, এতে আমার কোনো দোষ নেই। এই কথা শুনে মেয়েটা সেখান থেকে চলে যায়। এদিকে মেয়েটা চলে যাওয়াতে স্যামও দীনেশকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, কারণ সে মেয়েটার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। কিন্তু দীনেশের এই কথা বলায় মেয়েটা সেখান থেকে চলে গেছে, তাই তার ফ্লার্টও করা হয়নি। এই ব্যাপারটাই তার ভালো লাগেনি, তাই সে দীনেশকে এক গাদা কথা শোনায়। তবে দীনেশের এসবে খুব একটা যায় আসে না। সে এরপর আমাদের বলে আমার ইনভিজিবল থাকতে কোনো অসুবিধা নেই, কারণ আমাকে মানুষ না দেখলেও আমি মানুষকে খুব ভালোভাবে দেখি। তবে আমার এই ইনভিজিবল হওয়ার বিষয়টা আমার তখন খারাপ লাগে যখন একজন আমাকে দেখতেই পায় না। আর তখনই আমাদের মীরা নামের একটা মেয়েকে দেখানো হয়। মীরা খুবই এক্সট্রোভার্ট আর কনফিডেন্ট একজন মেয়ে, আর এই দীনেশ অনেক দিন ধরে মীরাকে পছন্দ করে, কিন্তু সে যেহেতু ইন্ট্রোভার্ট টাইপের, তাই সে আজ পর্যন্ত মীরাকে তার মনের কথা বলার সাহস করে উঠতে পারেনি। দীনেশ বলতে থাকে মাঝে মাঝে আমি দিনের বেলায় স্বপ্ন দেখি যে মীরা হয়তো কোনোদিন আমার কাছে আসবে আর এসে আমাকে ডাকবে। দেখা যায় সত্যি সত্যিই তখন মীরা সেখানে চলে আসে আর দীনেশকে ডেকে বলে আমার ল্যাপটপে কিছু সমস্যা হয়েছে, তুমি যদি সেটা ঠিক করে দাও তাহলে খুব ভালো হতো, দেখো না একটু পারো কিনা। মীরার এই কথা শুনে দীনেশ অবাক হয়ে যায়, তার তো বেশ ভালোই লাগতে থাকে। তবে এখন সে সময় নষ্ট না করে মীরার ওই ল্যাপটপ ঠিক করতে চলে যায়। দীনেশ যখন মীরার ল্যাপটপ ঠিক করছিল তখন দীনেশের ধাক্কাতে মীরার একটা জিনিস পড়ে যায়। এটা দেখেই তো দীনেশ হকচকিয়ে যায় আর মীরাকে বলে সরি, আমার কারণে তোমার স্নোমিকু পড়ে গেছে। মীরা তখন অবাক হয়ে বলে তুমি এই ব্যাপারে জানো? আসলে আমার বাবার পরে তুমিই একজন মানুষ যে এই ব্যাপারে খেয়াল করেছো। এরপর সে দীনেশকে তার বাবার ছবি দেখায় আর তার ব্যাপারে বলতে থাকে, বোঝাই যায় সে তার বাবাকে কতটা ভালোবাসে। তো কিছুক্ষণ পরে মীরার ল্যাপটপটা ঠিক হয়ে যায় আর দীনেশও সেখান থেকে চলে যেতে থাকে। তখনই মীরা তাকে পেছন থেকে ডেকে বলে ধন্যবাদ দীনেশ, আমার ল্যাপটপটা ঠিক করে দেওয়ার জন্য, আমি তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। দীনেশ তখন অবাক হয়ে মীরার দিকে তাকায় যে সে তার নাম কিভাবে জানে। মীরা তখন তার আইডি কার্ডের দিকে ইশারা দেয়, মানে সে আইডি কার্ড দেখেই তার নাম বলেছে। দীনেশ তখন বলে তুমি আমাকে চাইলে দিনও বলতে পারো। এরপর মীরা তার নিজের পরিচয় দেয়
আর সেখান থেকে চলে যায়। এভাবেই তাদের একে অপরের সাথে ইন্ট্রোডাকশন হয় এই প্রথমবার। এমনিতে তারা একে অপরকে চিনতো, কিন্তু এভাবে কথা হয়নি কখনো। আর মীরা তো দিনেশের নামটাও ঠিকঠাক জানতো না, আজই জানতে পারলো। তো এদিকে এইসব দেখে দিনেশের তো খুশির কোনো ঠিকানাই ছিল না। সে রুমে গিয়ে একদম বাচ্চাদের মতো হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, মীরা আমাকে সত্যিই নোটিস করেছে। তাহলে কি আমার এখন তাকে বলে দেওয়া উচিত যে আমি তার ব্যাপারে কি ভাবি? কিন্তু না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি তাকে কফি খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে পারি। এটাই ভালো আইডিয়া। এর পরদিনই দিনেশ রুম থেকে বেরিয়ে মীরার কাছে যাচ্ছিল, কিন্তু তখনই একজন এমপ্লয়ি তাকে বলে, আমার এখানের মেশিন খারাপ হয়ে গেছে, এটা ঠিক করে দাও। বেচারার সব স্বপ্ন তো সাথে সাথে ভেঙে যায়। মীরাও তখন তার পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। তার অনেক খারাপ লাগে। এরপর মীরা তার বস নাকুলের অফিসে যায়। নাকুল তার স্ত্রী নিতুর সাথে কথা বলছিল। আমরা জানতে পারি তাদের কিছুদিনের মধ্যেই ডিভোর্স হওয়ার কথা। সেই নিয়েই নাকুল আর তার স্ত্রী ফোনে ঝগড়া করে যাচ্ছিল। একটু পরই ফোন কাটলে মীরা নাকুলকে জিজ্ঞেস করে, সে কি ঠিক আছে? নাকুল বলে, আসলে আমি আর এই সব কিছু নিতে পারছি না, কিন্তু তুমি সাথে আছো বলে একটু একটু করে সামলে উঠছি। মীরা বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন নাকুল মীরাকে একসাথে লাঞ্চ করার জন্য ডাকে। মীরাও আর মানা করে না। এরপরই মীরা নাকুলের সাথে লাঞ্চ করতে যায়। আর তাদের দুজনকে একসাথে দেখে অন্য এমপ্লয়ি বলতে থাকে যে এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে, কারণ এক সপ্তাহের ব্যবধানে তারা 2 বার লাঞ্চে গিয়েছে একসাথে। তখন আর একজন এমপ্লয়ি বলে, আসলে আমাদের নাকুল স্যারও হ্যাপি থাকা ডিজার্ভ করে। ওনার বিবাহিত জীবনে উনি একদম সুখী ছিলেন না। কিছুদিন পর ওনার ডিভোর্সও হয়ে যাবে। তাই সে যদি এখন মীরার সাথে সময় কাটায় তাহলে খুব ভালোই হবে। আর ওদের দুজনের জুটিটাও খুব সুন্দর। এই সব কথা সামনে থেকে দিনেশ শুনছিল, কিন্তু সে একেবারে চুপচাপ থাকে। তবে মনে মনে সে বলতে থাকে, আমি তো কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম মীরার মতো মেয়েরা শুধুমাত্র নাকুলের মতো ছেলেদের জন্যই তৈরি হয়েছে, তাদের জন্য নয়। যাক, এরপরই রাতের বেলা মীরা বাড়ি ফিরে আসে। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, সে এতক্ষণ কোথায় ছিল আর সে এত খুশি কেন, কি হয়েছে? মীরা জানায়, আমি নাকুলের সাথে ছিলাম, নাকুল খুব ভালো একটা ছেলে। মীরার বান্ধবী তখন তাকে বলে, কিন্তু কিছুদিন আগেই তো তুমি কান্না করছিলে। তুমি এমন একজন মানুষের সাথে রিলেশনে আছো যার এখনো ডিভোর্স হয়নি, তাহলে এখন এত খুশি কেন, কাহিনী কি? মীরা বলে, কারণ এখন আমি বুঝতে পেরেছি আমি শুধু আমার সমস্যাগুলোর কথা ভেবেছি, কিন্তু আমি কখনোই এটা ভাবিনি নাকুলের জীবনেও অনেক সমস্যা রয়েছে, কিন্তু এর মাঝেও সে আমাকে কত ভালোভাবে ট্রিট করে, আমার সব কিছুর খেয়াল রাখে। তার মুখে এসব শুনে তার বান্ধবী বলে, ঠিক আছে, তুমি যখন খুশি আছো তখন আমার আর কিছুই বলার নেই, কিন্তু যখন আবার কান্না করার সময় হবে তখন আমরা একসাথে কান্না করব, ঠিক আছে? কিন্তু এসব শুনে মীরা আর কিচ্ছু বলে না। দৃশ্য চলে যায় পরের দিন। নাকুল সকল এমপ্লয়িকে ডেকে বলে, এই বছর আমাদের যতগুলো টার্গেট ছিল একটাও পূরণ হয়নি, তাই আপনারা এই মাসে বোনাস পাবেন না। আর তাছাড়া কিছু এমপ্লয়িকে চাকরিও ছাড়তে হবে। এছাড়াও আমাদের যে গোয়াতে যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল। এসব শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। সবার তো চিন্তা হতে থাকে এবার কি হবে। কিন্তু তখনই নাকুল সবাইকে বলে, আমি তো মজা করছিলাম, আমাদের এইবার অনেক লাভ হয়েছে, তাই আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 3 দিনের জন্য গোয়া যাব না, আমরা 5 দিনের জন্য জাপান ঘুরতে যাব। এই কথা শুনে তো সবাই ভীষণ খুশি হয়ে যায়। আসলে এই সবকিছু নাকুল মীরার জন্যই করেছে, কারণ মীরার স্বপ্ন ছিল জাপানে যাওয়া। মীরা এই সবকিছুতে খুব খুশি হয়, কিন্তু সে নাকুলকে আবারও বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমার ডিভোর্স হচ্ছে আমাদের এত বেশি কথা বলা উচিত না। নাকুল বলে, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তারা সবাই জাপানে চলে আসে, আর এখানে এসে তারা খুব এনজয় করে। মীরা আর নাকুল একসাথে অনেক সময় পার করে, কিন্তু তাদের দেখে দিনেশের খুব মন খারাপ হয়। এরপরই নাকুল মীরাকে জানায় তার স্ত্রী মিতু ডিভোর্সের জন্য রাজি হয়ে গেছে। এই কথা শুনে মীরা তো খুব খুশি হয়ে যায়। নাকুল তখন মীরাকে বলে, পরশু অফিসের সকল এমপ্লয়ি এখান থেকে চলে যাবে, আর তারপর শুধু তুমি আর আমি এখানে থাকবো। এদিকে দিনেশ আর স্যাম তারা তখন সামনে একটা ম্যাজিক বেল দেখতে পায়। দিনেশ স্যামকে বলে, আমি শুনেছি এই ম্যাজিক বেল অনেক লাকি, এর সামনে দাঁড়িয়ে কোনো সাফ মনের মানুষ যদি নিজের কোনো ইচ্ছা প্রকাশ করে সেটা নাকি পূরণ হয়ে যায়। এখন স্যাম তো এসবে একেবারেই বিশ্বাস করে না, তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই দিনেশ সেখানে দাঁড়িয়ে বলে, আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু যদি সত্যি হয় তাহলে আমি চাই একদিনের জন্য হলেও মীরা যেন আমার সাথে রাত কাটায়। এরপরই আমাদের নাকুলকে দেখানো হয় যে সবার জন্য রুম বুক করছিল।
তখনই দেখা যায় সেখানে নাকুলের ওয়াইফ নিতু চলে আসে। নিতু এসেই নাকুলকে জড়িয়ে ধরে আর নাকুলও তাকে খুব অ্যাটেনশন দিতে থাকে। তাদের দেখে একদম একটা হ্যাপি কাপল বলে মনে হচ্ছিল। নাকুল তখন নিতুকে সবার সামনে জড়িয়ে ধরে। এটা দেখে দীনেশ সহ বাকি সকল এমপ্লয়িজরা খুবই অবাক হয়ে যায়। তখনই সেখানে মীরা চলে আসে। মীরাকে দেখেই নাকুল তার দিকে রাগী লুক নিয়ে তাকায় আর তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে রুমের দিকে চলে যায়। মীরা তখন সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরই অফিসের সবাই মিলে ঘুরতে যায়, কিন্তু মীরা যায় না। দীনেশের সেই দুজন কলিগ বলতে থাকে, নাকুল স্যারের স্ত্রীকে দেখে মনে হচ্ছে সে খুব ভালো, তাহলে স্যার এরকম কেন বলেছে যে তার ডিভোর্স হয়ে যাচ্ছে? তাছাড়া এখন মীরার কি হবে সেটাই তো ভাবছি। দীনেশ তাদের এই কথাগুলো শুনছিল আর খুবই বিরক্ত হচ্ছিল। যাক, এরপর সবাই লাঞ্চ করার জন্য আসে। তখন সেখানে মীরা এসে ওয়েটারকে বলে যে তার খাবার রুমে দিয়ে আসতে, কিন্তু ওয়েটার জানায় তাদের এখানের রুমে খাবার দিয়ে আসার কোনো নিয়ম নেই। তাই সে বলে আপনি আমার সাথে আসুন। দীনেশ তখন খেয়াল করে এখানে শুধু একটাই চেয়ার খালি আছে, তাও আবার নাকুল আর তার স্ত্রীর পাশে, আর ওয়েটার মীরাকে সেখানেই নিয়ে যাচ্ছিল। তাই দীনেশ তখন সাহস করে তাড়াতাড়ি সেখানে গিয়ে বসে পড়ে। এটা দেখে নাকুল বিরক্ত হয়ে যায় আর দীনেশের দিকে তাকায়, কিন্তু সে কিছুই বলে না। তখনই মীরা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু নিতু ওয়েটারকে বলে মীরার জন্য এক্সট্রা চেয়ার এনে দিতে। এরপরই তারা সবাই একসাথে বসে খাবার খেতে থাকে। তখনই নিতু সবাইকে বলে আমি আর নাকুল আরো 2 দিন এখানে থাকবো। কিন্তু নাকুল হেসে বলে আমি ভেবেছিলাম এখান থেকে চলে যাব, কিন্তু যেহেতু তুমি আমার সাথে থাকবে তাহলে আমরা কোনো ভালো হোটেল বুক করব আর সেখানেই থাকবো। তো এখানে কথায় কথায় নিতু এটাও জানায় যে সে 4 মাসের প্রেগনেন্ট। এই কথা শুনে মীরা আর দীনেশ দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। মীরা তো ভেতর থেকে একদম ভেঙে পড়ে, তাই সে সাথে সাথে সেখান থেকে উঠে যায়। তখন দীনেশও তার পেছন পেছন যায় আর গিয়ে দেখে মীরা একটা জায়গায় বসে খুব কান্না করছে। দীনেশও মীরাকে দেখে ভীষণ কষ্ট পায়। এরপর সবার যাওয়ার সময় হয়ে যায়। নাকুল আর তার স্ত্রী সবাইকে বিদায় জানায়। তখন দীনেশ জানতে পারে মীরা সবার সাথে যাচ্ছে না, তাই দীনেশও সেখানেই থেকে যায়। কিছুক্ষণ পর মীরা তার রুম থেকে বের হয়ে কোথাও একটা যেতে থাকে, আর এইটা দেখে দীনেশও তার পেছন পেছন যায়। দেখা যায় মীরা একটা বারে চলে যায় আর নিজের মতোই ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে সে তার আর নাকুলের সকল স্মৃতি মনে করছিল। এদিকে দীনেশ তো মীরার পেছনেই বসেছিল আর তাকে দেখছিল। তখন একজন ওয়েটার এসে দীনেশকে জিজ্ঞেস করে সে কি অর্ডার দিতে চায়। দীনেশ তার অর্ডার বলছিল, আর তখনই সেই ওয়েটার তার সামনে থেকে সরে গেলে সে দেখতে পায় মীরা এখানে নেই। এটা দেখে তো দীনেশ অনেক অবাক হয়ে যায়। সে দেখে টেবিলে মীরার ডায়েরি পড়ে আছে, আর এদিকে মীরা মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছে। এটা দেখে দীনেশ তাড়াতাড়ি মীরার কাছে যেতে থাকে, কিন্তু মীরা তো এর আগেই জঙ্গলের ভেতর ঢুকে যায়। দীনেশ এদিক সেদিক সব জায়গায় মীরাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তাই সে তাকে এবার জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু মীরাকে না পেয়ে সে আবারও সেই রেস্টুরেন্টে চলে আসে আর কিছু মানুষকে মীরার ব্যাপারে বলতে থাকে। এর কিছুক্ষণ পর দেখা যায় সেই মানুষগুলো সহ সবাই জঙ্গলে এসে হাজির হয়। সবাই মিলে মীরাকে খুঁজতে থাকে। এরপর অবশেষে তারা মীরাকে খুঁজেও পায়। দেখা যায় সে একটা খাদে পড়ে গিয়েছিল, আর সেখানে অনেক বরফ পড়ে একদম জমে গিয়েছিল সে। মীরাকে তখন কোনোভাবে রেস্কিউ করা হয় আর দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। এদিকে দীনেশকে তার মা বারবার কল করছিল, কারণ তার আজকে বাড়ি আসার কথা, কিন্তু দীনেশ তো তার মায়ের ফোনও রিসিভ করে না। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় সকাল হতেই মীরার জ্ঞান ফিরে আসে। ডাক্তার তাকে তার নাম পরিচয় জিজ্ঞেস করে। মীরা তখন সবকিছুর সঠিক উত্তর দেয়। সে সময় ডাক্তার তাকে বলে তুমি এখন জাপানের একটা হসপিটালে আছো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু মীরার তো কিছুই মনে নেই। সে বলতে থাকে আমি জাপানে কি করছি, আর আমি এখানে কেন এসেছি। দীনেশ বলতে থাকে দেখো আমরা তো 5 দিন আগে এখানে এসেছিলাম। মীরা তখন অবাক হয়ে দীনেশকে দেখে আর জিজ্ঞেস করে কিন্তু তুমি কে। এই কথা শুনেই তো দীনেশ অবাক হয়ে যায় যে মীরা এসব কি বলছে। তো এরপরই মীরার সিটি স্ক্যান করা হয়। ডাক্তার মীরাকে তার বাবা মা এবং বাড়ির কথা জিজ্ঞেস করে। মীরা সবকিছুর উত্তর দেয়, কিন্তু যখনই তার চাকরির ব্যাপারে জিজ্ঞেস করা হয় মীরা বলে আমি চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু এখনো কোনো রেসপন্স আসেনি। তো এই সবকিছু দেখে শুনে কিছুক্ষণ পর ডাক্তার দীনেশের সাথে কথা বলে আর তাকে জানায় মীরার আসলে টিজিএ হয়েছে, অর্থাৎ ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া। এই অসুখে মানুষের শর্ট টাইম মেমোরি লস হয়ে যায়। অতীতের অনেক কথা মনে থাকলেও কিছু সময়ের স্মৃতি সে ভুলে যায়। ঠিক সেরকমই মীরার তার অতীতের কথা তো ঠিকই মনে আছে, কিন্তু কিছুদিন আগের কোনো কথা মনে নেই। যেমন হয়তো 1 মাস বা 1 সপ্তাহের কোনো কিছু সে একদম পুরোপুরি ভুলে গেছে।
দিনেশ এসব শুনে জিজ্ঞেস করে, কিন্তু এটা কিভাবে হলো? ডাক্তার জানায় এটা কোনো শখ বা কোনো জিনিস নিয়ে অনেক বেশি কষ্ট পাওয়ার কারণেও হয়ে থাকে। হয়তো তার সাথে যেটা ঘটেছে সে সেটা নিতেই পারেনি, আর এটা তার ব্রেনে এত এফেক্ট করেছে যে সে সেই স্মৃতিগুলোই ভুলে গেছে। কিন্তু আবার এটাও হতে পারে যে সে অনেকক্ষণ বরফে জমেছিল, যার কারণে তার ব্রেনে এফেক্ট হয়েছে। দিনেশ তখন জিজ্ঞেস করে, এই অসুখ সারাতে হলে কি করতে হবে? ডাক্তার তখন একটু হেসে বলে, এই অসুখের কোনো ওষুধ নেই, কারণ রোগী একদিনেই ঠিক হয়ে যাবে। রোগীর ব্রেন রিকভার হতে একদিন সময় লাগে। একদিন পর তার এমনিতেই সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, কাল যখন তার স্মৃতি ফিরে আসবে তখন সে আজকে কি হয়েছে সবকিছু ভুলে যাবে। তার এমন মনে হবে যে তার জীবনে এই দিনটা কখনোই আসেনি। এই কথা শুনে দিনেশ ডাক্তারকে জিজ্ঞেস করে সে আজকের দিন কি করবে। ডাক্তার বলে তাকে কিছুই করতে হবে না, শুধু আজকের দিন যেন মীরা ইমোশনাল ভাবে স্ট্রেস ফ্রি থাকে, তাহলেই হবে। দিনেশ যেন এই ব্যাপারটারই খেয়াল রাখে। এরপর ডাক্তার এসে মীরাকেও সবকিছু জানায় আর বলে সে যদি চায় আজকে হসপিটাল থেকে চলে যেতে পারে। তো এরপর ডাক্তার মীরাকে বলে, যেভাবে কালকে থেকে তোমার হাজবেন্ড তোমার খেয়াল রাখছে আমার মনে হচ্ছে সে তোমাকে খুব ভালোবাসে। দিনেশ তখন ডাক্তারকে জানায় যে আমি ওর হাজবেন্ড না। ডাক্তার তখন মীরাকে বলে, ও আমি ভেবেছিলাম ও তোমার হাজবেন্ড, কিন্তু আমার মনে হচ্ছে কালকে থেকে যেভাবে তোমার খেয়াল রাখছে সে তোমার বয়ফ্রেন্ডও হতে পারে। তাই তুমি যদি তাকে ডেট করে থাকো তাহলে তাকেই ফাইনাল করে নাও। এরপর মীরা আর দিনেশ হসপিটাল থেকে বের হচ্ছিল। দিনেশ তাকে জানায় যে তারা দুজন একই কোম্পানিতে কাজ করে। এরপর সে মীরাকে তাদের গ্রুপ ফটো দেখায়। মীরা নিজেকে দেখতে পায় কিন্তু দিনেশকে দেখতে পায় না। তখন দিনেশ তাকে তারও ছবি দেখায়। মীরা তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমার থেকে এতটা দূরে দাঁড়িয়েছো কেন? দিনেশ বলে, আসলে আমার অফিসে গসিপ পছন্দ না, তাই আমি অফিসে তোমার থেকে দূরে দূরেই থাকি। মীরা বলে, আচ্ছা তাহলে আমাকে আমাদের একসাথে আরো কিছু ছবি দেখাও। দিনেশ বলে, আমাদের ছবি নেই। এই কথা শুনে মীরা জিজ্ঞেস করে, কেন? দিনেশ বলতে থাকে, আসলে তুমি আমাদের সম্পর্কটা সবার থেকে লুকাতে চাইছিলে। মীরা তখন বলতে থাকে, আমার মতো একটা মানুষ নিজের সম্পর্ক লুকাতে চাইবে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। দিনেশ বলে, দেখো তুমিই বলেছিলে যে আমাদের নতুন চাকরি, কেউ এখন আমাদের সম্পর্কে জানলে খুব অসুবিধা হয়ে যাবে, তাই এসব কিছু লুকাতে চাইছিলে। এসব শুনে মীরা বলে, তাহলে এখন আমাদের অফিসের লোকজন কোথায়? দিনেশ জানায় তারা চলে গেছে। মীরা জিজ্ঞেস করে, তাহলে আমরা এখানে কি করছি? দিনেশ বলে, তুমি আরো 2 দিন এখানে থাকতে চেয়েছিলে জাপানটা ঘুরে দেখার জন্য। এরপরই সে তার পকেট থেকে মীরার ডায়েরির সেই পাতাটা তাকে দেয়, যেখানে মীরা লিখে রেখেছিল সে জাপানে আরো 2 দিন থেকে কি কি করতে চায়। এটা দেখে মীরার এবার একটু বিশ্বাস হয়, কিন্তু এরপর সে জিজ্ঞেস করে, তাহলে এটা একটা পৃষ্ঠা কেন? দিনেশ জানে আসলে তুমি রাগ করে এটা ছিঁড়ে ফেলেছিলে। মীরা জিজ্ঞেস করে, কেন? আমাদের কি ঝগড়া হয়েছিল? দিনেশ বলে, হ্যাঁ একটু ঝগড়া হয়েছিল। তো এরপরই সে মীরাকে তার ফোনটা দেয়, কিন্তু সে খুব ভয়ে ছিল। তবে তখনই মীরা দিনেশকে বলে, আমার ফোন তো বন্ধ হয়ে আছে। দিনেশ তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, ও বরফের পানি হয়তো ঢুকে গিয়েছে, তাই রিকভার হতে সময় লাগবে। মীরা তখন বলতে থাকে, তাহলে আমাকে তোমার ফোন দাও। এরপর মীরা তার মাকে ফোন করে। মীরার মা তাকে বলে, তুমি এসব কি করছো? আমি একটুও কিচ্ছু বুঝতে পারছি না। বিয়ের আগেই তুমি কেন নাকুলের সাথে ঘুরতে গেছো? মীরা জিজ্ঞেস করে, কেন? তাতে কি হয়েছে? মীরার মা বলে, আসলে তুমি তো এখনো ছেলের সাথে আমাকে দেখাই করাওনি। তুমি বলেছিলে সবকিছু ঠিক হলে তুমি আমার সাথে দেখা করাবে। আমি এখনো পর্যন্ত তার ছবি দেখিনি, শুধুমাত্র নামটাই জানি। মীরা তখন এই কথা শুনে দিনেশকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? দিনেশ কিছুক্ষণ ভাবে, এরপর বলে, আমার নাম নাকুল। মীরা এই কথা শুনেই ফোন কেটে দেয় আর বলে, আমি হোটেলে যাব। তো মীরা আর দিনেশ একসাথেই যাচ্ছিল। মীরার এখনো দিনেশের সাথে বেশ আনকমফোর্টেবল ফিল হতে থাকে। তাই দিনেশ মীরাকে বলে, আমি একটা কিছু ভেবে রেখেছি। তোমার তো আমাদের ব্যাপারে কিছুই মনে নেই, আর এখন তুমি একজন অপরিচিত মানুষের সাথে জাপানে আছো, তাই আমরা একদিনের জন্য ব্রেকআপ করে নিব। আমরা আজকের জন্য শুধুমাত্র বন্ধু, আর কিচ্ছু না। এই কথা শুনে মীরা খুব খুশি হয়। দিনেশ আসলে তার সাথে অন্তত একটা দিন খুব ভালো করে কাটাতে চাচ্ছিল, সে কারণেই হয়তো সে কিছু মিথ্যার আশ্রয় নেয়। যাক, মীরা এরপর দিনেশকে ধন্যবাদ দেয়। এরপরই তারা একটা মিউজিক বক্স মিউজিয়ামে যায়, কারণ এটাও মীরারই একটা ইচ্ছা ছিল। তারা সেখানে গিয়ে কিছুক্ষণ মিউজিক বক্স দেখে। এরপর সেখান থেকে বাইরে এলে দিনেশ তাকে একটা মিউজিক বক্স উপহার দেয়। এটা দেখে তো মীরা খুব খুশি হয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা খেতে যাবে। দিনেশ বলে, তুমি যে রেস্টুরেন্টের কথা তোমার কাগজে উল্লেখ করেছো সেটা এখানেই আছে, চল আমরা সেখানেই যাই।
তারা এরপর রেস্টুরেন্টের দিকেই যাচ্ছিল। তখনই দিনেশ খেয়াল করে একটা ছোট্ট বাচ্চা গাড়ির নিচে পড়তে যাচ্ছে। এটা দেখে সে নিজেকে আর আটকে রাখতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে সেই সময়ই গাড়ির সামনে এসে পড়ে। তবে ভাগ্য ভালো, তার অ্যাক্সিডেন্ট হয় না। বাচ্চার মা তখন দিনেশকে অনেক ধন্যবাদ জানায়। মীরাও এটা দেখে খুব খুশি হয়। কিন্তু এরপর রেস্টুরেন্টে গিয়ে সে দিনেশকে বলে, তুমি তো কোনো সুপারম্যান না, তাহলে তুমি এই কাজ কেন করেছো? যদি তোমার কিছু হয়ে যেত? দিনেশ বলে, আমি নিজেকে ইনভিজিবল ম্যান ভাবি। এসব শুনে মীরা জিজ্ঞেস করে, তুমি এতটা কেয়ারলেস কেন? দিনেশ বলে, কেয়ারলেস না, আমার ক্যালকুলেশনে 70% চান্স ছিল ড্রাইভার গাড়িটা থামিয়ে নিবে, তাই এই রিস্ক নিয়েছিলাম। মীরা তখন দিনেশকে বলে, তুমি যেমন বলেছ ড্রাইভার তোমাকে দেখে গাড়ি থামিয়ে নিত, তার মানে সেই বাচ্চাকে দেখেও গাড়ি থামিয়ে নিত, তাহলে তুমি কেন সামনে গিয়েছো? দিনেশ বলে, বাচ্চাটা ছোট ছিল, হয়তো ড্রাইভার দেখতে পেত না, কিন্তু আমাকে দেখেছে। তো এখানে তারা অনেকক্ষণ একসাথে বিভিন্ন কথা বলে। এরপরই খাওয়া দাওয়া করে সেখান থেকে বের হয়। এরপরই দিনেশকে তার মা ফোন করে আর বলে সে যেন আজকের দিনে কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করে আসে। ফোন রেখে দিনেশ মীরাকে জানায় আজকে তার জন্মদিন। এই কথা শুনে মীরা তাকে উইশ করে আর বলে, আমার অসুখের জন্য আমি সবকিছু ভুলে গেছি। তার মানে কি আমরা তোমার জন্মদিন সেলিব্রেশনের জন্য এখানে আরো 2 দিন থাকছিলাম? দিনেশ তখন কি বলবে, সে চুপ করে থাকে। সে সময় মীরা তাকে বলে, ঠিক আছে, আজকের দিনে আমি তোমার সাথে সেলিব্রেট করব। দিনেশ বলতে থাকে, কিন্তু তোমার আজকে আরাম করা উচিত। মীরা বলে, আরাম তো হতেই থাকবে, কিন্তু তোমার জন্মদিন আগে, কারণ এই দিনটা হয়তো আমরা আর পাবো না। দিনেশ বলতে থাকে, কিন্তু কাল তো তুমি সবকিছু ভুলে যাবে। মীরা বলে, তোমার তো মনে থাকবে, তুমি আমাকে মনে করিয়ে দিও। তখনই দিনেশ সেই বেলের দিকে খেয়াল করে যেখানে দাঁড়িয়ে সে মীরার সাথে কাটানোর জন্য একটা দিন চেয়েছিল, আর হয়তো তার সেই প্রার্থনা ঈশ্বর শুনেছে। যাক, এরপরে দিনেশ মীরাকে এখানের আবহাওয়ার কথা বলছিল আর মীরা সেটা বেশ মনোযোগ দিয়ে শুনছিল। সে দিনেশকে জিজ্ঞেস করে, সে কি তার প্রথম বন্ধু? দিনেশ বলে, হ্যাঁ। মীরা বলতে থাকে, তাহলে আমাদের কোথায় দেখা হয়েছিল? দিনেশ জানায়, অফিসে। আর কোথায়? মীরা তখন বলে, না এভাবে না, মানে আমাদের কিভাবে দেখা হলো, আমি পুরো ডিটেলসে জানতে চাই। দিনেশ বলতে থাকে, সে যেদিন মীরাকে প্রথম অফিসে দেখেছিল সেই দিনের কথা। মীরা সেদিন কি ড্রেস পরেছিল, এমনকি সে সেদিন কি পারফিউম লাগিয়েছিল, দিনেশের সেটাও মনে ছিল। এই সবকিছু শুনে মীরা খুব ইমপ্রেসড হয়। সে দিনেশকে বলে, আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি যখনই আমার সাথে কথা বলো তুমি আমার দিকে তাকাতে পারো না, এমনটা কেন হয়? দিনেশ বলে, এমন কিছুই না। মীরা বলতে থাকে, তাহলে তুমি এখন 1 মিনিটের জন্য আমার চোখের দিকে তাকাও। মীরা নিজেই তখন দিনেশের চোখের দিকে তাকায়, কিন্তু সে নিজেই খুব নার্ভাস হয়ে চোখ সরিয়ে ফেলে আর দিনেশ জিতে যায়। এরপর মীরা আর দিনেশ অনেক ঘোরাঘুরি করে আর একটু পরই দেখা যায় মীরা একটা স্নোমিকু পায়। এরপর সে সেটা দিনেশকে দিয়ে দেয়। এসব শেষে তারা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। তখনই দিনেশ মীরাকে জিজ্ঞেস করে, সে এখন কোথায় যেতে চায়? মীরা জানায় সে এখন শুধু মোবাইলের দোকানে যেতে চায়। কিছুক্ষণ পরই তারা মোবাইলের দোকানে গিয়ে মীরার ফোনটা ঠিক করে নেয়। দিনেশ তো খুব বেশি ভয় পেয়েছিল যে এবার না জানি সত্যিটা প্রকাশ পেয়ে যায়, তাহলে তো তার মীরার সাথে একটা দিনও কাটানো হবে না। আর তখনই মীরা দেখে নাকুলের ফোন থেকে তার কাছে অনেকগুলো মেসেজ এসেছে, যেমন আমাকে ক্ষমা করে দাও, এমন অনেক কিছু। এখন মীরা তো জানতো দিনেশই হলো নাকুল, তাই সে দিনেশকে জিজ্ঞেস করে সে তাকে এই মেসেজগুলো কেন পাঠিয়েছে। দিনেশ তখন ভয় পেয়ে পেয়ে বলে, আসলে আমাদের ঝগড়া হয়েছিল, তাই আমি তোমাকে এই মেসেজ পাঠিয়েছি। এরপর মীরা একটা ছোট্ট কেক এনে দিনেশকে বার্থডে উইশ করে। সে দিনেশকে বলে, আমি চাই তুমি তোমার আজকের এই স্পেশাল দিনে আমাকে খুব সুন্দর করে প্রপোজ করো, কারণ তুমি বলেছো এর আগের বার আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তাই আমি চাই এবার তুমি আমাকে প্রপোজ করো। দিনেশ প্রথমে অনেকবার চেষ্টা করে, কিন্তু মীরা বলে, এইভাবে না, এমন ভাবে করো যাতে আমার মনে হয় তুমি সত্যি সত্যি তোমার ফিলিংস গুলো এক্সপ্রেস করছো। এরপরে দিনেশ খুব সুন্দর করে মীরাকে নিজের মনের কথাগুলো বলে, যেমন সে কবে থেকে তাকে পছন্দ করে, কখন কিভাবে দেখেছিল, সবকিছু। মীরার সব ছোটখাটো কথাগুলো দিনেশ খুব সুন্দর করে মনে রেখেছে। এটা দেখে মীরাও খুব ইমোশনাল হয়ে যায়। সে বলে, কে বলেছে তুমি মেয়েদের সাথে কথা বলতে পারো না? তুমি তো খুব সুন্দর ফ্লার্ট করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, এটা শুধু আমার সাথেই চলবে, অন্য কোনো মেয়ের সাথে করো না। এরপর তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আর নিজেদের সময় এনজয় করতে থাকে। সময় যত যাচ্ছিল মীরা দিনেশের প্রতি ততই দুর্বল হয়ে যাচ্ছিল। এরপর দেখা যায় মীরা তার শেষ স্নোমিকুটাও পেয়ে যায়। এটা পাওয়ার পর মীরার স্নোমিকুর পুরো একটা সেট হয়ে যায়, তাই খুশি হয়ে সে দিনেশকে জড়িয়ে ধরে। দিনেশের তো এবার পুরো দুনিয়া 1 মিনিটের জন্য থেমে যায়। এরপর মীরা আর দিনেশ বাসে করে যাচ্ছিল, তখন মীরা একটু ইমোশনাল হয়ে বাইরের আলো আর লাইট দেখে বলে, এত সবকিছু, এত সুন্দর মেমোরিজ সব মাত্র 1 দিনের জন্য, আর এই একটা দিন শেষ হলে
এই সবও শেষ হয়ে যাবে। দীনেশ বলে মাঝে মাঝে একদিনও অনেক যথেষ্ট হয়। মীরা তখন দীনেশকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। দীনেশ বলে হ্যাঁ। এরপর তারা দুজন রুমে চলে আসে। মীরার জ্যাকেটের চেইন খুলছিল না, তখন দীনেশ তাকে সাহায্য করে। এই চক্করে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। মীরা তখন দীনেশকে বলে আজকে তোমার জন্মদিন, কিন্তু মনে হচ্ছে সকল সারপ্রাইজ আমার জন্য। সত্যি বলতে আমি তোমার সাথে খুব সেফ ফিল করছি। এরপর সে দীনেশকে জড়িয়ে ধরে আর তাকে আই লাভ ইউ বলে। এরপরই তাকে কিস করতে যায়, কিন্তু তখনই দীনেশ মীরাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। সে বলে আমার নাম দীনেশ, নাকুল না। আমি তোমার কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে কাজ করি। তোমার বয়ফ্রেন্ডের নাম নাকুল। মীরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তার মানে তুমি আমার বয়ফ্রেন্ড না? এরপর সে নিজেই বলে আমি বুঝতে পারছি তুমি আমাকে বোকা বানাচ্ছ, তাই না? কিন্তু দীনেশ বলে না, আমার নাম সত্যিই দীনেশ। কাল যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি সেখানেই ছিলাম, এজন্য ডাক্তার ভেবেছিল আমি তোমার বয়ফ্রেন্ড। এই সবকিছু শুনে মীরা দীনেশকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর বলে তুমি আমার অসুখের ফায়দা তুলেছ। তুমি জানো আমি কালকে সবকিছু ভুলে যাব, তাই তুমি এমনটা করেছো, তাই না? যাতে তুমি আমার সাথে যাই করো না কেন আমার কিচ্ছু মনে থাকবে না। এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। দীনেশও তখন কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে মীরা অঝরে কান্না করতে থাকে। এরপর সে নাকুলের নাম্বারে কল দেয়। সে তখন নিতুর সাথে ছিল। মীরা তাকে বলতে থাকে তুমি আমার বয়ফ্রেন্ড নাকুল, তাই না? নাকুল বলে তোমার মাথা ঠিক আছে তো? আমি এখন নিতুর সাথে বসে আছি, নিতু আমার স্ত্রী, আর তুমি এসব কি বলছো? এই বলেই সে মীরার উপর রাগ দেখিয়ে সাথে সাথে ফোনটা কেটে দেয়। তখন মীরা বুঝতে পারে নাকুল হয়তো তার সাথে চিট করছিল। সে তখন দেখে দীনেশ নিচে আগুনের সামনে বসে আছে, আর এটা দেখেই তার মনে পড়ে দীনেশ কিভাবে তাকে সারাদিন আগলে রেখেছে। তাই সে তাড়াতাড়ি নিচে গিয়ে দীনেশকে জিজ্ঞেস করে নাকুল যে বিবাহিত, এটাকে আমি আগেই জানতাম। দীনেশ বলে হ্যাঁ জানতে। মীরা তখন বলতে থাকে কিন্তু আমি কেন একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করতে যাব? প্লিজ বলো এটা সত্যি না? দীনেশ বলে মিথ্যে নাকুল তোমাকে বলেছিল। সে বলেছে সে তার স্ত্রীর সাথে খুশি না, সে তাকে ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু সে তোমাকে সবকিছু মিথ্যা বলেছে। আর তার স্ত্রী এখন প্রেগনেন্ট, আর এই কথাটাও নাকুল তোমার থেকে লুকিয়েছে। আর এই সব সত্যি কথা তুমি কালকে জানতে পেরেছ। এরপর মীরা জিজ্ঞেস করে তার মানে এক্সট্রা 2 দিন আমার নাকুলের সাথে থাকার কথা ছিল? দীনেশ বলে হ্যাঁ, তবে যখন নিতু চলে এলো তখন নাকুল নিতুকে নিয়ে চলে গেল, কিন্তু তুমি এখানে একাই পড়েছিলে। আমার তোমার জন্য খুব টেনশন হচ্ছিল, তাই আমিও এখানে থেকে গেছি। তখনই সেই ফরচুন বেল আবারও বেজে ওঠে। দীনেশ মীরাকে বলে তোমার যদি কোনো ইচ্ছে থেকে থাকে তাহলে ফরচুন বেলের সামনে গিয়ে প্রকাশ করতে পারো। কাল আমি এখানেই প্রার্থনা করেছিলাম যে তুমি যেন একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আর সেটা পূরণও হয়ে গেছে। মীরা এসব শুনে হেসে বলে শুধুমাত্র একদিনের জন্য? দীনেশ বলে একদিন কতটা কঠিন হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ না? আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। মীরা বলে কোনো সমস্যা নেই, আমার মনে হচ্ছে আমার সত্যি থেকেও তোমার এই মিথ্যাটা অনেক সত্যি ছিল। যাক এসব কথা বাদ দাও, চল আমরা একসাথে হাঁটতে যাই। এরপর হাঁটতে হাঁটতে মীরা খুব কান্না করছিল। তখন দীনেশ তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা একটা জায়গায় যায়, সেখানে মীরার মন বেশ খারাপ ছিল, তাই দীনেশ তাকে হাসানোর জন্য ডান্স করতে থাকে। মীরার মনও তখন খুব ভালো হয়ে যায়, সে আবারও দীনেশের প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপর তারা সেই ফরচুন বেলের সামনে আসে, সেখানে দুজন একসাথে প্রার্থনা করে। মীরা দীনেশকে বলে আজকের দিনটা খুব অদ্ভুত ছিল, আমি আমার স্মৃতিগুলো ভুলে গেছি, কিন্তু আমার ভালোবাসা পেয়েছি। ঠিক সেরকম একজন মানুষ তুমি, যেমনটা আমি সবসময় চেয়েছিলাম। আজকের দিনটা আমার জীবনের সব থেকে সুন্দর দিন, তাই সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। দীনেশ বলে কিন্তু কাল তুমি এই দিনটার কথা ভুলে যাবে, তোমার স্মৃতিগুলো ফিরে আসবে আর ভালোবাসা ভুলে যাবে তুমি। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি আমাকে সবকিছু মনে করাবে না? দীনেশ বলে আমি যদি তোমাকে মনে করানোর চেষ্টা করি তবুও তুমি কখনোই মানবে না। হসপিটালে আমি যখন বলেছিলাম আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি অনেকক্ষণ ধরে বিশ্বাস করনি, তাই আমার মনে হয় তোমাকে এইসব মনে করানো খুব কষ্ট করা হবে। মীরা বলে কিন্তু তুমি চেষ্টা করো প্লিজ, অন্তত এটা বোঝানোর চেষ্টা করো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আজ আমি যেটা তোমার জন্য ফিল করেছি এটাই সত্যি। এই যে একটা দিন আমরা একসাথে কাটিয়েছি এটাও সত্যি। দীনেশ তখন কিছুই বলছিল না। এরপরই সে তার মোবাইল নিয়ে রেকর্ড করতে থাকে আর বলতে থাকে আজকের দিনে আমার অ্যামনেশিয়া হয়েছিল, যার কারণে আমি আজকের দিনটা ভুলে গেছি। কিন্তু আমার আজকের দিনটা মনে রাখা খুব প্রয়োজন, কারণ আমার দীনেশকে মনে রাখতে হবে, আর তাকে এই জন্যই মনে রাখতে হবে কারণ সে একমাত্র মানুষ যে আমাকে মন থেকে ভালোবাসে।
সে হয়তো আমাকে একদিনের জন্য পেয়েছিল, কিন্তু এই একদিনে সে আমাকে এটা রিয়েলাইজ করিয়েছে সত্যিকারের ভালোবাসা কেমন হয়। এরপর মীরা নিজেকেই উদ্দেশ্য করে বলতে থাকে যে আমি জানি তুমি যেদিন এই ভিডিওটা দেখবে সেদিন তোমার কিছুই ফিল হবে না বা মনেও পড়বে না, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি এই ছেলেটাকে সত্যিই খুব ভালোবাসো। এই ভিডিওটা দেখে তুমি তাড়াতাড়ি দিনেশকে ফোন করো, তার সাথে দেখা করো আর জিজ্ঞেস করো আজকের দিনটা কত স্পেশাল ছিল আর কেন স্পেশাল ছিল। তো এইসব বলেই সে দিনেশকে জড়িয়ে ধরে। এরপরই সকাল হয়ে যায়। মীরা দিনেশের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল, তবে সকালে ঘুম থেকে উঠে তার কিছুই মনে থাকে না। সে তো উল্টো দিনেশকেই খারাপ মানুষ ভাবতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কি করছো। দিনেশ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে তাদের কোম্পানিতে কাজ করে, কালকে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু মীরা দিনেশকে ভয় পেতে থাকে। সে বলতে থাকে আমার কাছে আসবে না। তবে দেখা যায় এটা শুধুমাত্র দিনেশের স্বপ্ন ছিল। দিনেশের ঘুম ভেঙে গেলে সে দেখে মীরা এখনো তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তখন দিনেশ মনে করতে থাকে কাল রাতে মীরা যে ভিডিও রেকর্ড করেছে সেটা যদি সে মীরাকে দেখায় তাহলে মীরা বলবে এটা সে না, এটা হয়তো ফেক। তাই দিনেশ মীরার ফোন নিয়ে সেখান থেকে সেই ভিডিওটাই ডিলিট করে দেয় আর বলে আমার ইচ্ছে ছিল একদিনের জন্য হলেও মীরাকে নিজের করে পাওয়া, যেটা আমি পেয়ে গেছি, এটাই আমার জন্য অনেক। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। একটু পরই মীরার ঘুম ভাঙে। তখন হোটেল থেকে তাকে ফোন করে জানানো হয় আজকে তার ফ্লাইট আছে, সে আজকে ইন্ডিয়া ফিরে যাবে। মীরা বলে কিন্তু আমার ফ্লাইট তো 13 তারিখ। ম্যানেজার বলে আজকেই 13 তারিখ। মীরা একবার তার পুরো রুমটা দেখে। এরপর সে ইন্ডিয়া যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে। সেখানে দিনেশ ছিল, কিন্তু মীরা সেটা খেয়ালই করে না। তারা দুজন একই ফ্লাইটে করে ইন্ডিয়া আসে। দিনেশ মীরার পেছন পেছনই ছিল, কিন্তু মীরা সেখান থেকে এসে সোজা অফিসে চলে যায় আর তার রেজিগনেশন লেটার দিয়ে আসে। সাথে নাকুলকে এটাও বলে আসে যে নাকুল যেন তার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা না করে। মীরা কোম্পানি থেকে চলে যাওয়ার সময় লিফটে উঠলে দেখা যায় দিনেশও সেই লিফটে ছিল। সে তখন মীরার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মীরা সেটাও খেয়াল করে না। তবে যখন মীরা লিফট থেকে বের হয় তখন তার কিছু অদ্ভুত লাগে। সে পেছনে তাকায়, কিন্তু তার আগেই লিফট বন্ধ হয়ে যায়। তার মনে হচ্ছিল কোথাও কিছু একটা মিসিং। যাক, এরপর সে বাড়ি চলে আসে আর নিজের জিনিসপত্র গোছাতে থাকে। তখন তার বান্ধবী তাকে বলে আমি ভাবতেও পারিনি নাকুল ছেলেটা এতটা খারাপ হবে। আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বলেই সে মীরাকে জড়িয়ে ধরে। মীরা তার বান্ধবীকে বলে সবকিছু ঠিক আছে, কিন্তু অদ্ভুতভাবে আমার নাকুলের উপর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমার একটুও খারাপ লাগছে না যে নাকুল আমাকে চিট করেছে। তার বান্ধবী তখন তাকে জিজ্ঞেস করে তোমার সত্যি একটুও খারাপ লাগছে না? মীরা বলে না, কিন্তু আমার অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এমন কিছু জিনিস হারিয়ে ফেলেছি যেটা আমার জন্য খুব প্রয়োজন, অনেক দামি একটা জিনিস। এই কথা শুনে তার বান্ধবী বলতে থাকে হতে পারে সেটা নাকুল। মীরা বলে না তা না। তার বান্ধবী তখন জিজ্ঞেস করে তাহলে কি? এরপর মীরা বলতে থাকে থাক এইসব কথা ছাড়ো, আমি তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছি। এই বলেই মীরা তার ব্যাগ খুলে তার বান্ধবীকে গিফট দিতে থাকে। তখনই তার বান্ধবী তার ব্যাগ থেকে সেই শেষ স্নো মিকুটা বের করে আর বলে এটা তুমি কখন পেয়েছো? মীরা তখন অবাক হয়ে এটার দিকে তাকিয়ে থাকে আর বলে আমি তো জানি না যে এটা কোত্থেকে এসেছে। এরপর সে তার সেই ডায়েরির পাতাটা পায় যেখানে সে তার ওই দিনের ইচ্ছেগুলো লিখেছিল। মীরা তখন সেই পাতাটা নিয়ে বলে এটা তো আমি ছিঁড়ে ফেলেছিলাম, তাহলে এটা এখানে কি করছে? তার বান্ধবী বলতে থাকে তুমি তো আমাকে বলেছিলে তুমি পুরো দিন হোটেলের রুমে ছিলে, তোমার এখানে তো প্রতিটা জায়গায় টিক মার্ক আছে, মানে তুমি প্রতিটা জায়গায় ঘুরেছো, যা যা করতে চেয়েছো সবকিছু করেছো। মীরা তখন বলতে থাকে কিন্তু আমি তো এখানে কোথাও যাইনি। তার বান্ধবী বলে কিন্তু এখানে তো প্রতিটা জায়গায় টিক মার্ক দেয়া আছে, তুমি নিজেই দেখে নাও। মীরা তখন অবাক হয়ে বলে আমার যতটুকু মনে আছে 11 তারিখে সবাই ইন্ডিয়া চলে গিয়েছিল আর পুরো দিন আমি নিজের রুমের মধ্যেই ছিলাম, বাইরে যাইনি। আর সন্ধ্যায় একটা ক্যাফেতে বসেছিলাম আর ওইখানেই অনেক ড্রিঙ্ক করেছি, ওখানে অনেক বরফ পড়ছিল। তারপর আমার যখন চোখ খোলে তখন আমি নিজের হোটেল রুমের সোফায় ছিলাম আর তখনই হোটেল রুম থেকে ফোন আসে যে আমার কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট। মীরার বান্ধবী এই সবকিছু শুনে তাকে বলে তোমার ফ্লাইট ছিল 13 তারিখে আর তোমার কলিগরা চলে গেছে 11 তারিখ, তাহলে 12 তারিখ পুরো দিন তুমি কোথায় ছিলে? মীরা তো তখন কিছুই মনে করতে পারছিল না, তাই সে এবার তার ব্যাগে এটা ওটা খুঁজতে থাকে যে যদি কিছু পাওয়া যায়। আর এরপরই মীরা সেখান থেকে তার সেই মেডিকেল রিপোর্টটা খুঁজে পায় যেখানে সে দেখতে পায় তার টিজিএ হয়েছিল। আর এইটার ব্যাপারে সে সাথে সাথে গুগলে সার্চ দেয় আর তখনই সে জানতে পারে
যে তার শর্ট টাইম মেমোরি লস হয়েছিল। এই সব কিছু দেখে তার বান্ধবী বলে, তাই তো আমি ভাবছিলাম যে তুমি কিভাবে পুরো একদিনের সব কথা ভুলে যেতে পারো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখন তোমার ফোনটা নিয়ে আসো, দেখো কিছু জানতে পারো কিনা। তো এরপর মীরা তার ফোন নিয়ে এসে গ্যালারি ওপেন করে আর দেখে সে যত জায়গায় গিয়েছে সব জায়গার ছবি আছে তার ফোনে। এইটা দেখে তো তার বান্ধবী আর সে দুজনেই খুবই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। মীরা এরপর কিছু ভিডিও দেখতে পায় যেখানে সে খুব সুন্দর করে হেসে হেসে বিভিন্ন ফেস্টিভ্যালের ভিডিও করছিল আর সে সেখানে খুব খুশিও ছিল। তখনই তারা খেয়াল করে যে মীরা কোনো একটা ছেলেকে জোর করে ক্যামেরার সামনে আসতে বলছিল, কিন্তু ছেলেটা আসছিল না। এটা দেখে তারা আরো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে ছেলেটা কে হতে পারে যে সেদিন মীরার সাথে ছিল। এদিকে আমাদের দিনেশকে দেখানো হয় সে খুব মন খারাপ করে নিজের বাড়িতে বসেছিল। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন মীরা সেই ডাক্তারকে কল করে আর জিজ্ঞেস করে ওই দিন তার সাথে কি হয়েছিল। ডাক্তার বলে, কেন তোমার বয়ফ্রেন্ড তোমাকে কিছুই বলেনি? ওই তো তোমাকে হসপিটালে নিয়ে এসেছিল। মীরা তখন অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে তার নাম কি? ডাক্তার বলে, সেটা তো আমার মনে নেই, কিন্তু ছেলেটা যেভাবে তোমার খেয়াল রাখছিল আমার মনে হচ্ছিল সে তোমার বয়ফ্রেন্ড। তো এরপরই ডাক্তার কল কেটে দেয়। এদিকে মীরা শুধু সেই ছেলেটার ব্যাপারেই ভাবতে থাকে যে কে তার সাথে ছিল। সে তার বান্ধবীকে বলে, আমি ওই দিন অনেক বেশি খুশি ছিলাম আর এই কারণেই হয়তো আমার মনে হচ্ছে আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছি, তাই আমি ওই দিনটা আবারও ফিরে পেতে চাই। এদিকে দিনেশের তো এখনো খুব মন খারাপ ছিল। তখনই তার মা তার সাথে দেখা করতে আসে। দিনেশের মা তাকে বলে, এতদিন ধরে আমি তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? তার উপর যখন তোমার অফিসে ফোন দিয়েছিলাম তখন জানতে পারলাম তুমি ওই চাকরিটাও ছেড়ে দিয়েছো। অর্থাৎ মীরার চাকরি ছাড়ার কারণে দিনেশ ওই দিন চাকরি ছেড়ে দিয়েছে। দিনেশের মা তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু দিনেশ তো কিছুই বলে না। সে শুধু তার মায়ের দিকে ইমোশনাল হয়ে তাকিয়ে থাকে। তখন তার মা তাকে জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, সে যেন কোনো চিন্তা না করে। এরপর সে তার মাকে সবকিছু খুলে বলে। তার মা তাকে বলে, তুমি ভিডিওটা কেন ডিলিট করেছো? এটা থাকলে তার একটু হলেও তো মনে পড়তো তোমার কথা। দিনেশ বলে, মনে পড়তো না, শুধু সত্যিটা জানতে পারতো, কিন্তু ওর কিছুই ফিল হতো না। সে কখনোই এটা মানতে পারতো না তার আমার মতো একটা ছেলের জন্য ফিলিংস ছিল। তার মা এসব শুনে বলে, কেন? তোমার মতো মানে কি? তোমার মধ্যে কি এমন কমতি আছে? দিনেশ বলে, কিন্তু আমি স্পেশাল কিছুও তো নয় মা। তার মা বলে, দেখো মীরা তোমার মতো একজন মানুষকে একদিনে ভালোবেসে ফেলেছিল। যদি সে তোমাকে একদিনে ভালোবাসতে পারে তাহলে সে তোমাকে অন্য একদিনও ভালোবাসতে পারে। তোমার একবার হলেও তার সাথে কথা বলা উচিত। মায়ের কথা শুনে দিনেশ এবার একটু মোটিভেটেড হয়। এদিকে আমাদের মীরাকে দেখানো হয় যে স্টোরে যায় সবজি কেনার জন্য। তখনই দিনেশ সেখানে চলে আসে। সে মীরাকে ডেকে নিজের পরিচয় দেয়। তখন মীরা বলে, আমি তোমাকে চিনি, তোমার নাম ডোনো, তাই না? দিনেশ মীরাকে কিছু বলতে যাবে তখন একটা মহিলা দিনেশকে ডেকে বলে, আপনারা আপনাদের স্টোরে এটা কি ধরনের সবজি রেখেছেন? একটুও ভালো না। দিনেশ বলে, আপনি যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সেটা টমেটো, আর সেটা একটা ফল। তো এরপর সে মীরাকে আর সেই মহিলাকে বোঝাতে থাকে যে কিভাবে টমেটো একটা ফল। আসলে বীজ জাতীয় যত খাবার আছে সবকিছু ফল হয়। তারপর সে নিজেই বলে, আমি তো আপনার সাথে এটা বলতে আসিনি, আমি অন্য একটা কথা বলতে এসেছিলাম, আমি কফির ব্যাপারে কথা বলতে এসেছিলাম। এখন এই কথা শুনে মীরা বলে, কফিও কি ফল হয়? দিনেশ বলে, কফি কেন ফল হবে? কফি তো বিনস হয়, ফুল হয়। সে কফির ব্যাপারে আরো অনেক কিছু বলতে থাকে। এ কথা শুনে মীরা হাসতে শুরু করে। এটা দেখে দিনেশ বলে, তোমার এই হাসি আমার কাছে খুব ভালো লাগে মীরা। দিনেশ এর আগে মীরাকে যেভাবে প্রপোজ করেছিল ঠিক সেভাবেই কথাগুলো বলতে থাকে। মীরা তখন দিনেশের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। এরপর দিনেশ মীরাকে তার সাথে কফি খেতে যেতে বলে। মীরা বলে, আমি তোমার সাথে লাঞ্চ করতে যাব। এ কথা শুনে দিনেশ সেখান থেকে খুশি হয়ে চলে যায়। মীরার বান্ধবী তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা অজানা ছেলের সাথে তুমি লাঞ্চে যাবে? মীরা বলে, সে অচেনা না, আমার ওকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে আমার খুব কাছের সে। তো এরপর দিনেশ মীরার জন্য লাঞ্চ অপেক্ষা করছিল। একটু পরই মীরা সেখানে আসে। সে দিনেশকে জিজ্ঞেস করে তার কাজ কেমন চলছে। দিনেশ জানায়, আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। মীরা বলতে থাকে, তাহলে তুমি কি জাপানে যাওনি? দিনেশ বলে, জাপান থেকে ফিরে এসেই আমি চাকরি ছেড়েছি। এরপর মীরা দিনেশকে জিজ্ঞেস করে, তার এই চশমাটা কি নতুন? তার মানে আগেরটা জাপানে খারাপ হয়ে গিয়েছিল, তাই না? দিনেশ তখন অবাক হয়ে যায়। মীরা বলে, আমার আরো একটা প্রশ্ন আছে, জাপানে আমার সাথে তুমি ছিলে তাই না? এই বলেই সে তার সেই শেষ স্নোমিকো দিনেশকে দেখায়। দিনেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার সবকিছু মনে আছে? মীরা বলে, আমার
আমার কিছুই মনে নেই, কিন্তু আমার তোমাকে দেখে ফিল হচ্ছিল যে তুমিই হয়তো সেই। আর আমি আমার জাপানের সেই ছবিগুলো দেখেছি। আমি এতটা খুশি কিভাবে ছিলাম, আমি সবকিছু জানতে চাই সেদিন আমাদের মধ্যে কি হয়েছিল। দীনেশ বলে, তাহলে আমাকে তোমার ফোন দাও। মীরা তখন অবাক হয়ে যায়, কিন্তু এরপরও সে দীনেশকে তার ফোনটা দিয়ে দেয়। দীনেশ তখন গ্যালারিতে গিয়ে রিসাইকেল বিন থেকে তার ডিলিট করা সেই ভিডিওটা মীরাকে দেখায়, যেখানে মীরা সবকিছু রেকর্ড করেছিল। দীনেশ মীরাকে সেই ভিডিওটা দেখতে দেয়। মীরা তো এবার সেই ভিডিওটা দেখেই কান্না করতে শুরু করে। দীনেশও তখন কান্না করে দেয়। ভিডিও দেখা শেষ হলে মীরা দীনেশকে আবারও তার সাথে থাকার কথা বলে। তারা দুজনে আজ একে অপরের সাথে খুব খুশি ছিল। এখানে দীনেশ আমাদের একটা কথা বলে, হিন্দি সিনেমায় হিরোর এন্ট্রি যতই স্পেশাল হোক, আসল জীবনে এটাই গুরুত্বপূর্ণ যে কাহিনীর শেষ কেমন হবে। আর তুমি যদি কোনো কিছু মন থেকে চাও, তাহলে মাঝে মাঝে তোমার স্বপ্ন পূরণের জন্য একদিনই যথেষ্ট হয়। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল মীরা আর দীনেশের একদিনের ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।